অপারেশন জ্যাকপট এটি বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের অন্যতম সফল ও সাহসী এক অপারেশন, যা বাঙালি নৌ কমান্ডো যোদ্ধাদের আত্মঘাতী এক গেরিলা অপারেশন হিসেবে পরিচিত। 1971-এর 15ই আগস্ট দিবাগত রাত 12টার পর অর্থাৎ 16ই আগস্ট প্রথম প্রহরে চট্টগ্রাম ও মোংলা সমুদ্র বন্দর সহ দেশের অভ্যন্তরে থাকা ছোট ছোট নৌ বন্দরগুলোতে একযোগে এই অপারেশন সফলভাবে সম্পন্ন করেন বাঙালির বীর নৌসেনারা। শূন্য ক্ষয়ক্ষতিতে সেদিন অপারেশনটা হয়েছিল। এই অপারেশনটার সবচেয়ে বড় ফলাফল ছিল আপনার এটাই যে কর্ণফুলী চ্যানেলটা পুরাই ব্লক হয়ে গেছিল। তাদের আর্থিকভাবেও জাহাজে যে সমস্ত আর্মস এমুনেশন ছিল এগুলোর প্রচুর মূল্য ছিল, এগুলো নষ্ট হয়ে গেল। এই অপারেশন হওয়ার পরেই বাংলাদেশ সরকারের তার ইমেজ ফিরে আসলো যে যুদ্ধ হচ্ছে এখানে পাকিস্তান আর্মিদের সাথে। বাঙালির মহান মুক্তি সংগ্রামে অসীম সাহস আর বীরত্বগাথা অপারেশন জ্যাকপটে যান বাজি রেখে যারা অংশ নিয়েছিলেন তাদের মধ্যে বীর মুক্তিযোদ্ধা নৌ কমান্ডো AHM জিলানী চৌধুরী অন্যতম। কালের কণ্ঠের দর্শকদের জন্য তার মুখ থেকেই জানার চেষ্টা করব সেদিনের দুঃসাহসিক অভিযানের অজানা গল্প। অত্যন্ত সুদূর প্রসারী একটা পরিকল্পনা ছিল, যেটা অত্যন্ত গোপনীয়ভাবে করা হয়েছিল যে এই অপারেশনটা বাংলাদেশে সফলভাবে সম্পন্ন করার জন্য। তো প্রথমত অপারেশন সেন্টার যেখানে আমাদের ট্রেনিং হয়েছিল সেটা জায়গাটা আপনারা জেনে রাখুন। জায়গাটা ছিল ঐতিহাসিক পলাশী প্রান্তর, যেখানে ভাগীরথী নদী প্রবাহিত হয়েছে, তার পাশে আমাদের ক্যাম্পটা তৈরি করা হয়েছিল নৌ কমান্ডোদের। এবং 3 মাসব্যাপী আমাদের সেখানে এই পলাশী প্রান্তরে, যেখানে নবাব সিরাজউদ্দৌলা তার রাজ্যভার হারিয়েছিলেন, সেই পলাশী প্রান্তরের পাশ দিয়ে প্রবাহিত ভাগীরথী নদীর তীরেই ক্যাম্প প্রতিষ্ঠিত হয়েছিল। এবং সেইখানে আমরা 3 মাস ট্রেনিং সম্পন্ন করে, কঠোর ট্রেনিং, যেটা বলতে গা আপনার শিহরিত হবেন, ঠিক ওই পর্যায়ের ট্রেনিং ছিল। সেটা সম্পন্ন হওয়ার পরে 3 মাস পরে আমরা অপারেশনের জন্য অপারেশন জ্যাকপট অপারেশনের জন্য যে গ্রুপ করা হয়েছিল, আপনার 4টা গ্রুপ, তার মধ্যে চট্টগ্রাম, আপনার মোংলা, চাঁদপুর এবং নারায়ণগঞ্জ। তো আমরা চট্টগ্রামের জন্য 60 জন নৌ কমান্ডো ছিল, 24 নৌ কমান্ডো, তার মধ্যে আমি একজন ছিলাম। আমরা সেখান থেকে অগাস্টের এই পলাশী প্রান্ত থেকে অগাস্টের 2 তারিখের দিকে আমরা চট্টগ্রাম অভিমুখে রওনা হয়ে যাই। দেশের মানুষকে প্রতিদিন সুরক্ষিত রাখার প্রত্যয় নিয়ে সেফটি কেবলস সহ এলো সেফ সিলিং ফ্যান। যেহেতু অপারেশনের জন্য করতে গেছি আমরা, তো সেখানে অপারেশনের জন্য যে সমস্ত জিনিসগুলোর প্রয়োজন ছিল, লিম্পেট মাইন, তারপরে আপনার সুইমিং কস্টিউম, একটা গামছা প্লাস সুইমিং স্লিপ, যেটা দিয়ে আমরা সাঁতার কাটতাম, এই 3-4টা জিনিস, এবং একটা ড্যাগার, ছুরির মতো, যেটা আমরা ব্যবহার করছি। এই জিনিসগুলো ছিল আমাদের সাথে। আর আমরা সেখানে পৌঁছতে পেরেছিলাম কর্ণফুলী বিভারে 60 জনের মধ্যে 40 জন। 60 জনের মধ্যে 40 জন পৌঁছেছিলাম। বাকি 20 জন যে কোনো কারণে হোক এরা ফুলদারহাটের এখান পর্যন্ত এসে আসছিল, চট্টগ্রামে ঢুকতে পারে নাই। তো 60 জনকে দিয়ে অপারেশন করানো সম্ভব হয় না। আমাদের 40 জনকে দিয়ে সেখানে 40 জন থেকে আপনার এই রফিক সদরের খামার বাড়িতে 11টা গ্রুপ করা হয়, 3 জন করে করে প্রতি গ্রুপে 33 জন। বাকি 7 জন ছিলেন আপনার এরা কাভারিংয়ের জন্য, সেফটি কাভারেজের জন্য এদেরকে উপরে রেখে দেওয়া হয়েছিল স্টেন গান দিয়ে যে ওরকম কোনো যদি আক্রমণ যেটা আপনার মোকাবিলা করার জন্য। তখনও বৃষ্টিপাত হচ্ছে, থেমে থেমে বাতাস আছে। আর কর্ণফুলী তখন তো ভরা যৌবন, এখন শুকিয়ে গেছে, কর্ণফুলীর সেই অবস্থা এখন নাই। আপনার প্রচণ্ড স্রোতের আওয়াজ, আবার অদূরে তো বঙ্গোপসাগরের আপনার গর্জন শব্দ শোনা যাচ্ছে ওখান থেকে, যেহেতু মেরাইন একাডেমির পাশেই অবস্থানটা কাছাকাছি। তো ঠিক ওরকম আপনার ভীতিকর একটা রাত, অন্ধকার ওইদিকে, তখন তো ওইদিকে লাইট টাইট ছিল না। 3 জন করে হাত ধরে আপনার ঠিক টার্গেট অনুযায়ী আমরা আগাইতে থাকি। তো আমাদের প্রচণ্ড স্রোত হলো, যেহেতু ট্রেনিং ছিল আমাদের, তো পর্যাপ্ত ট্রেনিং এবং খুব কঠোর ট্রেনিং ছিল। সুইমিং আমাদের খুব কষ্ট হয় নাই তখন। ভাটার সময় ধরেন ভাটা জোয়ার ওরকম অবস্থায় হবে,
তো আমরা খুব দ্রুত তিনজন করে আমাদের টার্গেটে আমরা পৌঁছে যাই। এটা মনে হয় কর্ণফুলী বিভাগ থেকে প্রায় তখন 1 কিলোমিটারের বেশি হবে। আমরা এই পথ অতিক্রম করতে 9-10 মিনিটের বেশি আমাদের লাগে নাই। ধরেন এর মধ্যে আমরা আমাদের টার্গেট শিপের কাছে আমরা পৌঁছে যাই। তো প্রথম ছিল সোরার কাজ, যেটা যে ছুরিটা কেন দিছিল, ছুরিটা হলো যে ওইটা ডুব দিয়ে জাহাজের প্রায় 6-7 ফিট নিচে গিয়ে আপনার যে ডাস্ট বা মস, ওই যে শ্যাওলা জাতীয় জমে থাকে, তো এগুলোকে আপনার পরিষ্কার করে দিতে হয়। পরিষ্কার করে দিলে লিম্পেট পয়েন্টের নিচে তো আপনার খুব হাই পাওয়ারফুল যে ম্যাগনেটিক চুম্বক থাকে। তো ওই পরিষ্কার জায়গায় যখনই আপনি ওই চুম্বক মাইনটা নিয়ে যাবেন, সাথে সাথে এটা খপ করে লেগে যায়। তো আমরা জাহাজের কাছে গিয়ে তখন হাত ছুটে হয়ে গেলাম, একজন পিছনে, একজন মাঝে, একজন সামনে। যাওয়ার পরে আমরা ডুব দিয়ে যে প্রথম যে কাজ করলাম সেটা হলো যে ওই ড্যাগার আকারে, এটা চেহারাটা ওরকমই ছিল, ছুরির মতো না ঠিক ড্যাগার, ওইটা দিয়ে আমরা প্রথম ওই স্পট পয়েন্টটা যেটাকে আমরা মাইন্ড লাগাবো সেটা আমরা পরিষ্কার করে দিই। পরিষ্কারের পরে যেভাবে করছিলাম সেভাবে আমরা লিম্পেট মাইন ধরার সাথে সাথে আমরা লিম্পেট মাইনের জাহাজের পাশে, বাইরের পাশে এটা লেগে যায়। যখন লিম্পেট মাইন বসাই দেওয়া হইলো জাহাজের গায়ে, তখন তো আর সেখানে দেরি করা যাচ্ছে না, আবার সুইমিং আরম্ভ করি। তখন পরবর্তী সুইমিংয়ে আর হাত ধরাধরির সুযোগ ছিল না, বাট কর্ণফুলী এপারে আসার জন্য মানে প্রাণপণ চেষ্টা, সুইমিংয়ে যতটুকু শক্তি আছে আমরা এটা ওইভাবে করে সুইমিং করতেছিলাম। ঠিক সেই সময় একটা বাস্ট হয়ে যায়। এটা শিপের কোনখানে হয়েছে এটা আমরা পরবর্তীও জানতে পারিনি। তো এটা হওয়ার পরে আপনার অ্যালার্ট হয়ে গেল জাহাজগুলো থেকে, প্রচণ্ড আপনার সাইরেন বাজতেছিল, প্লাস হচ্ছিল ওই যে পাকিস্তানি আর্মিরা আপনার এই মানে কোনো স্পষ্ট টার্গেট নাই, কোনো নির্দিষ্ট টার্গেট নাই, এলোপাথাড়ি আপনার গুলি চালাচ্ছে কর্ণফুলী নদীতে। তো এই গুলিটা আমরা বুঝতে পারছি, আমরা তো সুইমিং করছি, আমাদের মাথার উপর দিয়ে কানের পাড় দিয়ে ওই যে আওয়াজ করে যাচ্ছে, এটাই শুধু লাগতেছে না, লাগলে তো আর কোনো উপায় নেই, সাথে ধরেন ডুবে হয়তো টেনে আপনার ইয়াতে ফানিয়ে সাগরে নিয়ে যেত, অথবা ওইখানেই তরাই যাওয়া লাগতো কর্ণফুলীতে আর কি। তো ওই অবস্থায় আমরা সুইম করতেছি, আমরা সুইম বন্ধ করি নাই, কারণ সুইম বন্ধ করলে তো আপনার ওই যে বঙ্গোপসাগরে চলে যেতে হবে, উপায় তো নাই। তো ওই সাইরেন চলতেছে, এবং এটা বাস্ট হওয়ার পরে 5, 7, 8, 9 মিনিট পরে আপনার সমস্ত জাহাজগুলো থেকে আপনার লিম্পেট মাইনগুলো আপনার বাস্ট হওয়া আরম্ভ হয়েছে। তখন তো একটা কেয়ামতের অবস্থা, বুঝছেন না, এই মানে বিকট শব্দে আপনার বাস্ট হচ্ছে, আর ওই যে প্রচণ্ড গুলি এটা চলতেছে, প্লাস ওই যে নেভি, পাকিস্তানি নেভি ওই যে সার্চ লাইট দিয়ে দেখতেছিল, কিন্তু ধরতে পারতেছিল না যে কোথায় কী হচ্ছে। তো ওই অবস্থায় আমরা সুইমিং করে, এই ধরেন এটা বয়াল রাত, সব ওইদিকে স্রোতের ভয়, সাগরে চলে যাওয়ার ভয়, এদিকে আবার আপনার গোলাগুলির মৃত্যুর ভয়, সবগুলো আমরা এড়িয়ে দ্রুত সুইম করে সমস্ত শক্তি দিয়ে শরীরে আমরা আবার কর্ণফুলীর এবারে চলে আসি। যে কোনো ক্যাজুয়ালিটি আমাদের হয়নি, মানে শূন্য ক্ষয়ক্ষতিতে সেদিন অপারেশনটা হয়েছিল। এবং এই অপারেশনটার সবচেয়ে বড় ফলাফল ছিল আপনার এটাই যে কর্ণফুলী চ্যানেলটা পুরাই ব্লক হয়ে গেছিলো, আপনার বিদেশি জাহাজ আসতেছিল না, মানে পরবর্তী পর্যায়ে আসতে চায় নাই, এবং আসতে চাইলেও প্রচুর বিমা দাবি করত, যে দামি বিয়ার করা শিপিং কোম্পানির পক্ষে সম্ভব ছিল না, অর্থাৎ অনেকটা অকেজো হয়ে গেছিল। আর যেটা সবচেয়ে মানে আকর্ষণীয় বড় ফলাফল হচ্ছে, এটা ওয়ার্ল্ড ওয়াইড অপারেশনটা আপনার প্রচার হয়েছিল পত্রিকাগুলোতে পৃথিবীর, এবং বিভিন্ন যে মিডিয়া, রেডিও থেকে এগুলা প্রচার করা হয়েছিল। তো এটার পরে যেটা হচ্ছে যে বাংলাদেশে যে কিছু হচ্ছে, বাংলাদেশে যে পাকিস্তান সরকার বলতো যে মুক্তিযুদ্ধ হচ্ছে না বা ওরকম যুদ্ধ নাই, কিছু দুষ্কৃতিকারী কিছু করতেছে, এগুলো আমরা সামাল দিচ্ছি, এটা সেটা। কিন্তু এই অপারেশনটার পরে এটা প্রকাশ পায় যে না, এটা প্রকৃতপক্ষে তৎকালীন পূর্ব পাকিস্তানে আপনার যুদ্ধ হচ্ছে, কিছু ঘটতেছে। না হয় এই সমুদ্র আপনার বন্দর, চট্টগ্রাম সমুদ্র বন্দর এইভাবে অপারেশন করে অচল করে দেওয়ার কথা না। তো সে রাত্রে মজার ব্যাপার হচ্ছে, একই রাত্রে আবার
তিনোটা বন্দরে, একটা সমুদ্র বন্দর মংলা আর 2টা নদী বন্দর চাঁদপুর আর নারায়ণগঞ্জে একই সময় অপারেশন হয়েছিল। তো এই 4টা জায়গায় অপারেশন হওয়ার পরে প্রায় প্রচুর জাহাজ, 26টার মতো জাহাজ সেদিন সে রাত্রে ডুবে গিয়েছিল। মানে মোট টোটাল জাহাজের সংখ্যা 4টা বন্দরে মিলে, চিটাগং বন্দরে প্রায় 11টার মতো জাহাজ, 10টা প্রায় পুরোটাই গেছিলো, একটা বোধ আংশিক সম্ভবত ক্ষতিগ্রস্ত হয়ে গেছিলো আর কি। ওইগুলোতে আর্মস এমুনেশন ছিল প্রচুর, আর্মস 2টাতে তো প্রচুর, আল আব্বাস আল হরমুজ এগুলো তো নাম শুনেছিলেন। এগুলোর মধ্যে প্রচুর আপনার আর্মস এমুনেশন ছিল পাকিস্তান আর্মিদের জন্য, প্লাস অন্যগুলোতে রসদ এবং অন্যান্য দ্রব্যাদি এগুলো ছিল। পাকিস্তানি সরকারের মানে প্রচণ্ড রকম ক্ষয়ক্ষতি, চ্যানেল বন্ধ হচ্ছে, চ্যানেল নষ্ট হয়ে গেলো, প্লাস তাদের আর্থিকভাবেও আপনার এই জাহাজে যে সমস্ত আর্মস এমুনেশন ছিল এগুলোর প্রচুর মূল্য ছিল, এগুলো নষ্ট হয়ে গেল। আর্থিক দিক দিয়ে প্রচণ্ড ক্ষতি হয়েছিল তাদের। এবং সবসাথে আর যেটা ক্ষতিকর দিক হচ্ছিল, তাদের যে ইমেজ যেটা ছিল এটা সম্পূর্ণ ধ্বংস হয়ে গেলো অপারেশনের কারণে। পরবর্তী পর্যায়ে আপনার জাহাজ চলাচল বন্ধ হয়ে গেল, এবং এইখানেও চট্টগ্রাম বন্দরও আসতো না, কোনো জাহাজ মংলা বন্দরও যেত না। আর আভ্যন্তরীণ নদীপথে আপনার এই যে অপারেশনের পরে যে বাধা সৃষ্টি হলো, এতে তাদের অনেক ব্যাগ ক্ষতি হয়েছিল, যে এক স্থান থেকে অন্য স্থানে নদীপথে সরঞ্জাম নিয়ে যাওয়া বা শূন্য চলাচল করা, এই ব্যাপারেও তাদের প্রচণ্ড প্রতিবন্ধকতার সৃষ্টি হয়েছিল। এই অপারেশনের পরে মুক্তিযোদ্ধা, বাংলাদেশ সরকার প্লাস মুক্তিযোদ্ধাদের মধ্যে প্রতিশোধের একটা স্পৃহা চরমভাবে জাগিয়ে দেওয়া হয়। এই অপারেশনটায় আপনার মুক্তিযোদ্ধাদের মধ্যে এবং বাংলাদেশ সরকারের আপনার যে তাদের আস্থা বিশ্বাস যে আমাদের লক্ষ্য যেটা আমরা অর্জনে এটা সক্ষম হব, এবং নতুন আপনার স্পিরিট নিয়ে মুক্তিযোদ্ধারা ঝাঁপিয়ে পড়া যুদ্ধের মধ্যে। কারণ এর আগে আপনারা জানেন যে জুন জুলাইয়ের দিকে স্তীমিত হয়ে গেছিল মুক্তিযুদ্ধের যে কিছু ঘটনা ঘটতো, সেগুলো সাধারণত বর্ডার কেন্দ্রিক, ভিতরে তেমন কোনো বড় ধরনের অপারেশন হয়নি, যার জন্য তারা পাকিস্তান সরকার বারবার বলতো যে না কিছু হচ্ছে না, যা কিছু সীমান্তে দুষ্কৃতিকারীরা কিছু করতেছে এটা। কিন্তু এই অপারেশন হওয়ার পরেই আপনার বাংলাদেশ সরকারের তার যে ইমেজ ফিরে আসলো যে যুদ্ধ হচ্ছে এখানে পাকিস্তান আর্মিদের সাথে, প্লাস মুক্তিযোদ্ধাদের মধ্যে এই যে স্পিরিটের কথা আপনার বললাম, যে পুরোদমে আবার যুদ্ধে ঝাঁপিয়ে পড়া, তাই না, আপনার প্রচুর বিশ্বাস এবং আস্থা নিয়ে এটা সৃষ্টি করতে সক্ষম হয়েছিল এই অপারেশন। যুদ্ধ শুরুর মাত্র 5 মাসের মধ্যে এ ধরনের সফল অপারেশন পরিচালিত হওয়ায় তাবৎ দুনিয়ায় বাঙালি গেরিলা যোদ্ধাদের নিয়ে রীতিমতো হইচই পড়ে যায়। আর পাকিস্তান জান্তাদের বিরুদ্ধে পাল্লা দিয়ে গেরিলাদের এমন তুমুল লড়াই বিশ্ব পরিমণ্ডলে বেশ পরিচিতি লাভ করে। অন্যদিকে গুরুত্বপূর্ণ ও অর্থবহ এই অপারেশনের কারণে ত্বরান্বিত হয় বাঙালির বিজয়। অনিকা আখন্দ, কালের কণ্ঠ, চট্টগ্রাম।